সরকারি বাংলা কলেজের চতুর্থ বর্ষ সম্মান রসায়নের আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেদবানা আহমেদ, সহযোগী অধ্যাপক রসায়ন। তোমরা সবাই ভালো আছো এই প্রত্যাশা নিয়ে শুরু করছি তোমার আজকের ক্লাস। আমি তোমাদের পড়াচ্ছি নিউক্লিয়ার কেমিস্ট্রি। নিউক্লিয়ার কেমিস্ট্রি তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের অলরেডি আমরা 4টা চ্যাপ্টার শেষ করেছি। এই 4টা চ্যাপ্টারের ভিতর আমরা কিন্তু বড় বড় চ্যাপ্টারগুলোই শেষ করে ফেলেছি। এই 4টা চ্যাপ্টার তোমরা ধরে নিতে পারো, তোমরা পরীক্ষায় 2/3 অ্যান্সার কিন্তু এই 4টা চ্যাপ্টার থেকে করতে পারবে। আজকে সবগুলো চ্যাপ্টারে তোমাদের জন্য একটু নতুন এবং কঠিন ছিল, সেজন্য আমি আজকে ইচ্ছে করেই তোমাদেরকে, আমি গত ক্লাসে বলেছিলামও যে ইচ্ছা করেই তোমাদের একটু সহজ যে একটা চ্যাপ্টার তোমাদের শুরু করতে চাচ্ছি। এই যে 4টা চ্যাপ্টার আমরা পড়েছি, এর ভিতর আমরা কি কি জেনেছি। আমরা প্রথম চ্যাপ্টার যখন আমরা, যেহেতু এটা নিউক্লিয়ার রসায়ন, তো নিউক্লিয়াসের গঠন কেমন হয়, এর কি কি বৈশিষ্ট্য থাকে, নিউক্লিয়ার বিক্রিয়া হতে হলে কি কি ক্যারেক্টারিস্টিক্স দরকার, এই সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেকেন্ড চ্যাপ্টারে আমরা এই নিউক্লিয়ার কেমিস্ট্রির বিভিন্ন ল সম্বন্ধে জেনেছি, এবং বেসিক্যালি থার্ড চ্যাপ্টার যেটা, সেই চ্যাপ্টারে আমরা নিউক্লিয়ার রসায়নের বিভিন্ন টাইপের নিউক্লিয়ার রসায়ন যেগুলো হয় সেগুলো জেনেছি। তাহলে এরপরে আমরা ইন্টারাকশন অফ ম্যাটার, রেডিয়েশনের সাথে নিউক্লিয়ার রিয়াকশন মানে রেডিয়েশনের ব্যাপারটা চলে আসে। তাহলে ইন্টারাকশন অফ ম্যাটার এ সম্বন্ধে আমরা আলোচনা করেছি ফোর্থ চ্যাপ্টারে। এটা কিছুটা ইনস্ট্রুমেন্টাল ব্যাপার স্যাপার চলে এসেছিল। তোমাদের ফিফথ চ্যাপ্টার আর চ্যাপ্টার, সে দুটা চ্যাপ্টারেও কিন্তু এরকম কি বলে ইনস্ট্রুমেন্টালগুলো থাকবে, সেজন্য এটা আমরা পরে পড়ি। কেমিস্ট্রি যেটা সেটাই বেসিক, আমাদের যে কেমিস্ট্রি, আমরা যে কেমিস্ট্রিতে অনার্স পড়ি, আমরা আগ্রহ পাই পড়তে যে বেসিক কেমিস্ট্রি, যেখানে রিয়াকশন থাকবে, বোঝার ব্যাপারগুলো থাকবে। সেজন্য আমি তোমাদের দুটা চ্যাপ্টার স্কিপ করে 7 চ্যাপ্টার আজকে শুরু করব। 7 চ্যাপ্টারটা তোমাদের কাছে ওই যে চ্যাপ্টার 3 যে ব্যাপারগুলো আমরা জেনেছি কিছুটা কন্টিনিউশন থাকবে, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি চাচ্ছিলাম একটা ব্রেক তোমাদের, যেমন সহজ একটা চ্যাপ্টার, আমি 2-3টা চ্যাপ্টার সহজ ছোট ছোট চ্যাপ্টার, যেমন আজকে আমি ধারণা করছি ইনশাল্লাহ আমরা হয়তো বা আজকের ক্লাসে আমি চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি, দেখি আমরা কতটুকু আগাতে পারি। তাহলে চলো আমরা শুরু করি। আমরা পড়বো হলো আজকে চ্যাপ্টার, চ্যাপ্টার 7। তো চ্যাপ্টার 7 কি? প্রোডাকশন অ্যান্ড ইউজেস অফ রেডিও আইসোটোপ। কি আইসোটোপ মানে তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন, মেনলি কিভাবে আমরা উৎপাদন করব এবং এর ব্যবহার, এটা আমরা জানবো যে এটা। তাহলে আমরা অলরেডি জেনে এসেছি যে নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। যে কোনো নিউক্লিয়ার, এই যে আমরা যে প্রোডাকশন করব, রেডিও আইসোটোপ যে আমরা তৈরি করব, রেডিও আইসোটোপ তৈরি করার জন্য কিন্তু আমাদের এই নিউক্লিয়ার বিক্রিয়ারই সাহায্য নিতে হবে। এই নিউক্লিয়ার বিক্রিয়ার সাহায্যেই কিন্তু আমরা রেডিও আইসোটোপগুলো তৈরি করব। তাহলে আমরা থার্ড চ্যাপ্টার কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়াসমূহ পড়েছি। তাহলে এই রেডিও আইসোটোপ তৈরি করার গুরুত্বটা কেন আসলো, কেন আমাদের রেডিও আইসোটোপটা তৈরি করতে হচ্ছে? কারণ এই রেডিও আইসোটোপ দিয়ে বর্তমান যুগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন নতুন কাজ তৈরি করার নতুন নতুন কাজ হচ্ছে। যেমন আমরা এই রেডিও আইসোটোপ দিয়ে চিকিৎসা ক্ষেত্রে উন্নততর চিকিৎসা করতে পারছি, শিল্পক্ষেত্রে ভালো প্রোডাকশন আনতে পারছি, তারপর কৃষি ক্ষেত্রে এই রেডিও আইসোটোপের ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন প্রজাতির খাদ্যশস্য উৎপন্ন করতে পারছি। তাহলে দেখো এই নিউক্লিয়ার আইসোটোপ তৈরি করার গুরুত্বটা কত বেশি। কিন্তু আমরা অলরেডি নিউক্লিয়ার রিয়াকশনগুলো পড়ে ফেলেছি, তো সেজন্য আমাদের জন্য সহজ হবে। শুধু নিউক্লিয়ার রিয়াকশনের গুরুত্বটা বোঝানোর জন্যই কিন্তু আমাদের এই আজকের এই আলোচনা। তাহলে তোমাদের জন্য সহজ হবে। শুরু করি। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদনের সাধারণ নীতি। তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদনের সাধারণ নীতি তোমাদের সিলেবাসে দেখবে এটা এভাবে আছে, জেনারেল প্রিন্সিপাল অফ প্রোডাকশন অফ রেডিও আইসোটোপ। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি জানলাম যে নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যেই কিন্তু আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপটা উৎপন্ন করতে পারছি। তাহলে এই যে নিউক্লিয়ার
রেডিও আইসোটোপ তৈরি করব, ঠিক আছে। এই যে রেডিও আইসোটোপ আমরা তৈরি করব, এই রেডিও আইসোটোপ তৈরির ক্ষেত্রে মূলত আমাদের ওই যে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো যে আমরা ওই নিউক্লিয়ার বিক্রিয়া থেকে মূলত আমাদের কি করতে হবে, সাধারণত ট্রান্সমুটেশন বিক্রিয়া। খেয়াল করে দেখো, কিংবা তোমরা আমি আজকে পড়ানোর পর আবার থার্ড চ্যাপ্টারটা উল্টায় দেখবে। ট্রান্সমুটেশন বিক্রিয়াটা এক্ষেত্রে ব্যবহার করা হয়। যে আমি লিখেছি কি, এই যে আইসোটোপ উৎপাদনের সাধারণ নীতি, এখানে আমি লিখেছি যে ট্রান্সমুটেশন বিক্রিয়া, ঠিক আছে। ট্রান্সমুটেশন বিক্রিয়াটা এখানে ঘটানো হয়। সাধারণত ট্রান্সমুটেশন বিক্রিয়া ঘটিয়ে নতুন নতুন কি তেজস্ক্রিয় আইসোটোপ উৎপন্ন করা হয়। আরেকটা হলো, আজকে তো তোমাদের লিখে পড়াচ্ছি না, বোর্ডে তো তোমাদের আমি বেসিক টার্ম যেগুলো, হ্যাঁ তোমরাও কপি করে নিতে পারবে, তোমাদের বেসিক টার্ম যেগুলো সেগুলো কিন্তু শুধু আমি লেখার চেষ্টা করব, পুরো লাইন বাই লাইন তো আর লেখা সম্ভব না, যেটা আমি খাতায় করতাম, ঠিক আছে। তাহলে সাধারণত ট্রান্সমুটেশন বিক্রিয়া ঘটিয়ে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া সম্পন্ন করে থাকি। আরেকটা হলো, এখানে যে আমরা এর আগে দেখেছি যে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া যখন ঘটাতে চাই তখন একটা প্রজেক্টাইল দিয়ে টার্গেট নিউক্লিয়াস যেটা থাকে, টার্গেট নিউক্লিয়াসকে আঘাত করা হয়। তাহলে এই প্রজেক্টাইলের কিন্তু একটা শক্তি দিয়ে একে করা হয়। এই প্রজেক্টাইলের শক্তিটা হবে হলো, প্রজেক্টাইলের শক্তিটা হতে হবে নিম্ন শক্তি সম্পন্ন। খেয়াল করো, এই প্রজেক্টাইলের শক্তিটা হতে হবে। তো এখানে প্রশ্ন করতে পারো যে আমরা কেন নিম্ন শক্তি সম্পন্ন এই আইসোটোপ তৈরি করতে কেন আমরা নিম্ন শক্তি সম্পন্ন প্রজেক্টাইল ইউজ করব। কারণ আমরা যদি উচ্চ শক্তি সম্পন্ন প্রজেক্টাইল ইউজ করি, খেয়াল করো, আমরা যদি উচ্চ শক্তি সম্পন্ন প্রজেক্টাইল ইউজ করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে উচ্চ শক্তি সম্পন্ন প্রজেক্টাইলটা কি হয়, উচ্চ শক্তি সম্পন্ন উচ্চ শক্তি সম্পন্ন দ্রুত আবার বলছি, আজ ক্যামেরায় কি দেখা যাচ্ছে না খুকুমনি? আমার এখানে তো দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না আমার এখানে কি, কিন্তু এখানে হ্যাঁ। তাহলে এই উচ্চ, দেখো প্রজেক্টাইলটা কেন নিম্ন শক্তি সম্পন্ন হতে হবে, দেখো, কারণ উচ্চ শক্তি সম্পন্ন প্রজেক্টাইল যদি হয় তাহলে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, আবার কি আধুনিক ত্বরক যন্ত্রের প্রয়োজন হয়। হ্যাঁ, এই আধুনিক ত্বরক যন্ত্রের প্রয়োজন হয়। আবার আমরা যে স্পেসিফিক নিউক্লিয়ার বিক্রিয়াটা করতে চাই ওইটা না হয়ে আশেপাশে অন্যান্য অনেক ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে যায়। হ্যাঁ, তাহলে অনাকাঙ্ক্ষিত উৎপাদ সৃষ্টি হতে পারে। তাহলে এই জন্য আমরা উচ্চ শক্তি সম্পন্ন প্রজেক্টাইল এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। উচ্চ শক্তি সম্পন্ন প্রজেক্টাইল ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। এখন দেখো, এখন হচ্ছে হলো, তাহলে এই যে আইসোটোপ তৈরি করব আমরা, এই আইসোটোপ যে, তাহলে আমরা বুঝলাম যে কেন আমরা নিম্ন শক্তি সম্পন্ন প্রজেক্টাইল ইউজ করব আর কেন আমরা উচ্চ শক্তি সম্পন্ন প্রজেক্টাইল ইউজ করব না। এখন এই যে তেজস্ক্রিয় আইসোটোপ আমরা তৈরি করব, এক্ষেত্রে সাধারণত চার্জযুক্ত কণা, আলফা কণা, প্রোটন, ডিউটেরন প্রভৃতি ব্যবহার করা হয়। আবার দেখা যায় যে চার্জহীন কণা, নিউট্রন, প্রোটন, এগুলোও কিন্তু আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে আসো, এখন চার্জযুক্ত কণা দ্বারা সংগঠিত দুইভাবে আমরা করছি। তাহলে আমরা দুইভাবে করছি এই তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন, আমরা দুইভাবে করছি। একটা হলো চার্জযুক্ত কণা দিয়ে, আরেকটা হচ্ছে
চার্জহীন কণা দিয়ে। তাহলে প্রথমে আমরা চার্জযুক্ত কণা দিয়ে কিভাবে নিউক্লিয়ার আইসোটোপ আর কি তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি করে সেটা পড়ে নিই, তারপর আমরা চার্জহীন কণা কিভাবে পড়বো সেটা জানবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা পড়বো হলো চার্জযুক্ত কণা দিয়ে চার্জযুক্ত কণা দিয়ে সংগঠিত নিউক্লিয় বিক্রিয়ায় আইসোটোপের আইসোটোপের উৎপাদন, আইসোটোপের উৎপাদন কিভাবে করি এই নিউক্লিয়ার, এই যে কিভাবে করব এই নিউক্লিয়ার বিক্রিয়াগুলো দেখবে সবই তোমাদের কিন্তু আগের চাকরি তোমাদের সহজ হবে। এক নম্বর বিক্রিয়ার উদাহরণ দেই, দেখো আলফা প্রোটন। আলফা প্রোটন বিক্রিয়া কিভাবে হচ্ছে, ধরো এই নাইট্রোজেন কত 14 এটাকে তুমি যদি এই নাইট্রোজেনকে তুমি যদি হিলিয়াম কণা দিয়ে আঘাত করো, যদি তুমি এটাকে হিলিয়াম কণা দিয়ে আঘাত করো তাহলে তোমার আইসোটোপ তৈরি হবে হলো অক্সিজেন। দেখো আইসোটোপ তৈরি হচ্ছে অক্সিজেন আর সাথে কি একটা প্রোটন। তাহলে দেখো এটাকে আমি কিভাবে ইন্ডিকেট করলাম, এটাকে আমি আলফা প্রোটন। কেন এটা এভাবে ইন্ডিকেট করলাম এটা তোমরা জানো, আমি আলফা কণা দিয়ে আঘাত করছি আর আমার তৈরি হচ্ছে প্রোটন। আঘাতকারী কণা হিলিয়াম আলফা, আর মানে যেটা আর কি ত্যাগ করে যে কণাটা যৌগ কম্পাউন্ড নিউক্লিয়াস থেকে যে কণাটা বেরিয়ে যায় সেটা হলো প্রোটন। এই জন্য এখানে লিখেছি আলফা প্রোটন। এরকম আরেকটা উদাহরণ আমরা দেখি আলফা নিউট্রন। এরকম আরেকটা উদাহরণ আমরা দেখি কি আলফা নিউট্রন। ধরো বেরিলিয়াম, হয়তো এই রিঅ্যাকশন গুলো তোমাদেরকে আগেও আমি করিয়েছি। বেরিলিয়াম কণাকে যদি তুমি হিলিয়াম দিয়ে আঘাত করো, কারণ নিউট্রন বের হবে, আলফা নিউট্রন মানে কি আমি আলফা কণা দিয়ে আঘাত করব আর নিউট্রন বের হবে। তাহলে এখানে দেখো আমার যেটা আর কি উৎপাদ যেটা আর কি হ্যাঁ টার্গেট ছিল বেরিলিয়াম, আমার যেটা প্রোডাক্ট যেটা আসছে সেটা হচ্ছে কার্বন আর একটা নিউট্রন বেরিয়ে যাচ্ছে। দেখলে এটা হলো আলফা দিয়ে দুটো আঘাত করলে যে আমি তেজস্ক্রিয় আইসোটোপ যেটা পাচ্ছে, এই যে তেজস্ক্রিয় আইসোটোপ যেটা দুটা তেজস্ক্রিয় আইসোটোপ আমার উৎপন্ন হলো। ঠিক আছে, এটা হলো শুধু আলফা কণা। তাহলে আমরা এরপর আরো দুটা দেখব ডিউটেরন আর প্রোটন দিয়ে আঘাত করলে যেটা হয় সেটা। আমি এইটা একটু মুছে দেই, হ্যাঁ ইরেজ করে তোমাদেরকে আর দুটা রিঅ্যাকশন দেখাই। আমরা পড়ছি কি, আমরা পড়ছি হলো চার্জযুক্ত কণা দিয়ে সংগঠিত রেডিও আইসোটোপ উৎপাদন। চার্জযুক্ত কণা দিয়ে সংগঠিত রেডিও আইসোটোপ উৎপাদন। ধরো তুমি ডিউটেরন দিয়ে যদি আঘাত করো, ডিউটেরন দিয়ে আঘাত করলে তোমার একটা ডিউটেরনকে আরেকটা ডিউটেরন দিয়ে তুমি আঘাত করো, হ্যাঁ তাহলে কি হচ্ছে আমার বের হয়ে আসবে, দেখো আগেই লেখা আছে যে আমার বের হয়ে আসবে প্রোটন কণা। তার মানে এই, তাহলে আমি একটা ডিউটেরনকে আরেকটা ডিউটেরন দিয়ে আঘাত করলে আমার রেডিও আইসোটোপ কি তৈরি হলো, হাইড্রোজেন ট্রিটিয়াম যেটা আর কি সেটা তৈরি হলো আর এই যে প্রোটন কণাটা বেরিয়ে গেল। এরপর দেখো আরেকটা রিঅ্যাকশন লিখি, এটা আমি প্রোটন দিয়ে আঘাত করব, তাই না, প্রোটন দিয়ে আঘাত করব আরেকটা। এখানে সোডিয়ামকে যদি আমি কি প্রোটন কণা দিয়ে আঘাত করছি, তাই না। প্রোটন কিভাবে লিখতে হয় তোমরা জানো, সোডিয়াম কণাকে আমি প্রোটন দিয়ে আঘাত করছি, তাহলে কে আসলো ম্যাগনেসিয়াম আর রেডিও আইসোটোপ ম্যাগনেসিয়াম আসলো আর আমার বেরিয়ে আসবে এখানে লিখেছি নিউট্রন। ঠিক আছে, তাহলে আমরা চারটা বিক্রিয়া দেখলাম। কি দেখলাম আমরা, চারটা বিক্রিয়া দেখলাম। প্রথম দুটো বিক্রিয়া ছিল হিলিয়াম কণা দিয়ে আঘাত করে,
প্রথম দুইটা ছিল হিলিয়াম কণা দিয়ে আঘাত করে আইসোটোপ তৈরি হচ্ছে নাইট্রোজেন থেকে অক্সিজেন, বেরিলিয়াম থেকে কার্বন। এরপরেরটা হলো ডিউটেরন দিয়ে আঘাত করে, তোমাদের কাছে সহজ হবে, এটা কিন্তু তোমাদের থার্ড চ্যাপ্টারের সাথে রিলেটেড পড়া। এরপরেরটা দেখিয়েছি হলো প্রোটন দিয়ে আঘাত করে আমার কি তৈরি হলো, প্রোটন দিয়ে আঘাত করলাম সোডিয়ামকে, রেডিও আইসোটোপ তৈরি হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, তার সাথে নিউট্রন। তাহলে আমরা কি পড়লাম আমরা এই যে আমি এখন ক্যামেরার সামনে আসলাম, এই যে লিখছো যে হঠাৎ হঠাৎ ঘোলা হয়ে যাচ্ছে, আমি তো আগে ক্যামেরা দেখতে পারতাম, এখন তো আমার থেকে দূরে ক্যামেরা। হ্যাঁ, আমি তো আমার এখান থেকে দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না। আমার এখান থেকে ক্যামেরা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি তো বুঝবো না। হ্যাঁ, আমার এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা কি পড়ছি, আমরা পড়ছি চার্জযুক্ত কণা দিয়ে সংঘটিত নিউক্লিয় বিক্রিয়ায় আইসোটোপ উৎপাদন। ঠিক আছে, আমার এখান থেকে ক্যামেরা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি এই তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদনের ক্ষেত্রে আমরা পড়ছি হলো তেজস্ক্রিয় চার্জযুক্ত কণা দিয়ে সংঘটিত নিউক্লিয় বিক্রিয়ার আইসোটোপ উৎপাদন। 4টা বিক্রিয়া লিখেছি। এখন শোনো, বিভিন্ন ত্বরণ যন্ত্রের সাহায্যে, এই যে আমি বিক্রিয়াগুলো লিখলাম, কিভাবে উপায়টা কি, আমি কিভাবে সংগঠিত করছি, বিভিন্ন ত্বরণ যন্ত্রের সাহায্যে চার্জযুক্ত কণাকে গতিশীল করা হয়। ওই যে চার্জযুক্ত কণা কারা, আলফা, প্রোটন, ডিউটেরন। হ্যাঁ, এই ত্বরণ যন্ত্রের সাহায্যে কি হয়, চার্জ বিশিষ্ট কণাকে গতিশীল করে এই নিউক্লিয়ার বিক্রিয়া ঘটিয়ে কি করা হয়, রেডিও আইসোটোপ উৎপাদন করা হয়। হ্যাঁ, এক্ষেত্রে সংশ্লিষ্ট চার্জযুক্ত কণাকে এমনভাবে গতিশীল করতে হবে, খেয়াল করো, এই যে চার্জযুক্ত কণা দিয়ে আমি আঘাত করছি ত্বরণ যন্ত্রের সাহায্যে, ওকে এমনভাবে গতিশীল করতে হবে যেন এটা নিউক্লিয় বিভব বাধা অতিক্রম করতে পারে। ঠিক আছে, যেন এটা নিউক্লিয় বিভব বাধা কি অতিক্রম করতে পারে। ঠিক আছে, এইটুকুই লিখলেই হবে, মানে রিয়াকশনগুলো আর যেটা বললাম আর কি, ত্বরণ যন্ত্রের সাহায্যে চার্জযুক্ত কণাকে তুমি এভাবে গতিশীল করবে যেন চার্জযুক্ত কণাটা কি নিউক্লিয় বিভব বাধা অতিক্রম করে ফেলে, তাহলেই কি নিউক্লিয় বিক্রিয়াটা হয়ে যাবে। এটা হলো একটা। আর 2 নাম্বার হলো আধানবিহীন প্রজেক্টাইল দিয়ে আইসোটোপ উৎপাদন। দ্বিতীয়টা হলো দ্বিতীয় উপায়টা আর কি, রেডিও আইসোটোপ উৎপাদনের দ্বিতীয় উপায়টা হলো আধানবিহীন আর কি, চার্জহীন বা আধানবিহীন প্রজেক্টাইল দিয়ে আইসোটোপ উৎপাদন। আধানবিহীন প্রজেক্টাইল দিয়ে, এখানে একটু উপরে লিখে দিই, প্রজেক্টাইল দিয়ে কি হচ্ছে, আধানবিহীন প্রজেক্টাইল দিয়ে রেডিও আইসোটোপ উৎপাদন। ঠিক আছে, আধানবিহীন প্রজেক্টাইল দিয়ে রেডিও আইসোটোপ উৎপাদন। তাহলে এই আধানবিহীন প্রজেক্টাইলগুলো কি কি হতে পারে, আধানবিহীন প্রজেক্টাইলগুলো হতে পারে, এটাও কিন্তু তোমরা জানো, জাস্ট আমি তোমাদের মেমোরিতে নিয়ে আসছি। আধানবিহীন প্রজেক্টাইলগুলো হতে পারে হলো নিউট্রন আর গামা রশ্মি। নিউট্রন আধানবিহীন, আবার গামা রশ্মিও কিন্তু আধানবিহীন। তাহলে আমরা ওই নিউট্রন আর গামা রশ্মি দিয়ে আঘাত করে যে ধরনের বিক্রিয়াগুলো হয়, এই বিক্রিয়াগুলোয় আবার কি ধরনের সুবিধা হতে পারে, কি ধরনের অসুবিধা হতে পারে, এই বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখি নিউট্রন দ্বারা আইসোটোপ উৎপাদন। আমরা প্রথমে দেখছি হলো কি নিউট্রন দ্বারা আইসোটোপ উৎপাদন। এই যে নিউট্রন দ্বারা আমরা আইসোটোপ উৎপাদন করব, নিউট্রন দ্বারা যে আমরা আইসোটোপ উৎপাদন করব, এক্ষেত্রে এই যে নিউট্রন দিয়ে যে মানে প্রজেক্টাইল হিসাবে আমি যে নিউট্রনটাকে ব্যবহার করছি, প্রজেক্টাইল হিসাবে আমরা যে এই নিউট্রনকে ব্যবহার করছি, এর কিছু
সুবিধাও আছে, অসুবিধা আছে, আবার কিছু শর্তাবলীও থাকে, ঠিক আছে? কিছু শর্তাবলী, এই তো এখন ঘোলা হয়ে যাচ্ছে, কিন্তু কেন ঘোলা হচ্ছে আমি তো বুঝতেছি না, যে এখন ঘোলা হয়ে গেছে, কিন্তু এখন মানে কেন ঘোলা হচ্ছে সেটা তো বুঝতেছি না। আমি যখন কেন ঘোলা হয়ে যাচ্ছিল জানিও না, ক্যামেরা তো অন্য জায়গায় থাকে, আমার সামনে থাকে না, ঘোলা হয়ে গেলে আমি বুঝতে পারি না, যে আবার ঘোলা হয়ে গেল কেন। ঠিক আছে, এখন দেখো, নিউট্রন দ্বারা, এই যে আমরা নিউট্রন দ্বারা যখন আইসোটোপ উৎপাদনের ক্ষেত্রে কোনো ত্বরণ যন্ত্রের সাহায্যের প্রয়োজন হয় না। সুবিধা 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 অসুবিধা আর শর্তাবলী। আইসোটোপ উৎপাদনের সুবিধা কি, সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এক্ষেত্রে কোনো ত্বরণ যন্ত্রের প্রয়োজন নাই। সুবিধা হলো ত্বরণ যন্ত্রের প্রয়োজন নেই, ত্বরণ যন্ত্রের প্রয়োজন নেই, যেহেতু চার্জহীন সেজন্য ত্বরণ যন্ত্রের প্রয়োজন নেই। আবার যেহেতু চার্জহীন, ত্বরণ যন্ত্রের প্রয়োজন নেই, সেজন্য এটা কি সাশ্রয়ী, মানে কম খরচে করা যায়, সেজন্য এটা কি সাশ্রয়ী। আবার যেহেতু চার্জহীন সেজন্য সহজেই এটা নিউক্লিয়াসকে আঘাত করতে পারে, কারণ পজিটিভ, আমরা যখন নিউক্লিয়াসকে হিলিয়াম দিয়ে আঘাত করি, তখন এখানে পজিটিভ একটা বিকর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই নিউট্রনের ক্ষেত্রে কিন্তু পজিটিভ নিউক্লিয়াসকে আঘাত করলে কোনো বিকর্ষণ হওয়ার সম্ভাবনা নাই। এটা হচ্ছে হলো সুবিধা, ঠিক আছে? এটা হচ্ছে হলো সুবিধা। আরও একটা সুবিধা আছে, দুইটা সুবিধা বলছি। ত্বরণ যন্ত্রের প্রয়োজন নাই যেহেতু এটা সাশ্রয়ী, আর হলো চার্জহীন যেহেতু সহজেই এটা নিউক্লিয়াসকে আঘাত করে বিক্রিয়া ঘটাতে পারে। আরেকটা হচ্ছে এই যে নিউক্লিয়ার বিক্রিয়ার প্রচ্ছচ্ছেদ, তোমাদের পড়িয়েছে কিন্তু 3 নাম্বার চ্যাপ্টারই। হ্যাঁ, এখানে নিউক্লিয়ার বিক্রিয়ার প্রচ্ছচ্ছেদ অনেক বেশি হয় নিউট্রনের ক্ষেত্রে। নিউক্লিয় বিক্রিয়ার প্রচ্ছচ্ছেদ, নিউক্লিয় বিক্রিয়ার প্রচ্ছচ্ছেদ অনেক বেশি হয়। তাহলে প্রচ্ছচ্ছেদ যদি অনেক বেশি হয়, তাহলে নিউক্লিয়ার বিক্রিয়াটাও তো দ্রুত, মানে স্পেস বেশি পাচ্ছে, দ্রুত ঘটবে, তাহলে এটাও একটা সুবিধা। তাহলে আর এখানে ধীর গতি সম্পন্ন নিউট্রনের একটা বিক্রিয়া আমরা দেখি। হ্যাঁ, এই যে নিউট্রন দ্বারা যে আইসোটোপ উৎপাদন করব, সুবিধাগুলো বললাম, একটা স্পেসিফিক বিক্রিয়া আমরা দেখি, তারপর আরেকটু কথা বলবো। যেমন এই বিক্রিয়াটা দেখে নিয়ে আমরা পরবর্তী কথা বলবো। দেখো, একটা স্পেসিফিক বিক্রিয়া লিখলাম, নিউট্রন দ্বারা কপার হলো টার্গেট, নিউট্রন দ্বারা আঘাত করে আমার প্রোডাক্ট আসলো হলো কপার। হ্যাঁ, প্রথমটা ছিল কপার 63 আর ওটা হলো কপার 64। তাহলে এখানে যে টার্গেটটা নিয়ে আমরা কাজ করছি, প্রোডাক্ট কিন্তু আমরা সেটাই পাচ্ছি। দেখো এখানে কি হচ্ছে, আমার আইসোটোপ হচ্ছে, কিন্তু নতুন আইসোটোপ হচ্ছে না। এর আগে আমরা যখন চার্জ যুক্ত কণা দিয়ে আঘাত করে, এর আগেরটা আর কি, যখন চার্জ যুক্ত কণা দিয়ে আঘাত করে আমরা আইসোটোপ তৈরি করেছি, তখন কিন্তু প্রত্যেকটাই কি নতুন প্রোডাক্ট আইসোটোপ হয়েছে। কিন্তু এই নিউট্রন দ্বারা আঘাত করে আমি যে আইসোটোপটা পাচ্ছি, সেটা কিন্তু আমার টার্গেট যেটা থাকে, প্রোডাক্টও একই, কপার থেকে আমার কপারই হয়েছে। তাহলে এখানে কোনো মিক্সড প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা নাই। দেখো আমি যেটাকে আঘাত করছি সেটাই পাচ্ছি, তাহলে এখানে মানে কন্টামিনেশনের কোনো সম্ভাবনা নাই আর কি, সোজা কথায়। ঠিক আছে? আচ্ছা, নিউট্রনের গতিশক্তি প্রায় 0 থাকে, ফলে যৌগ নিউক্লিয়াস সাধারণত কোনো কণা
নির্গত করে না। যৌগ নিউক্লিয়াসের কথা খেয়াল আছে? এই যে কম্পাউন্ড নিউক্লিয়াস খেয়াল আছে? এই দুটা মিলে একটা কম্পাউন্ড নিউক্লিয়াস হয়, খেয়াল আছে? মধ্যবর্তী, এর আগে পড়িয়েছি যখন নিউক্লিয়ার বিক্রিয়া, তখন পড়িয়েছি দুইটা মিলে টার্গেট নিউক্লিয়াস আর প্রজেক্টাইল দুইটা মিলে একটা যৌগ নিউক্লিয়াস করে। হ্যাঁ, যৌগ নিউক্লিয়াস থেকে পরে কিন্তু এই প্রোডাক্ট আসে আর একটা কণা বেরিয়ে যেত। তো এক্ষেত্রে নতুন কোনো কণা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। এগুলো হচ্ছে এই কারণে একই মৌল হয় আর কি, টার্গেট আর প্রোডাক্ট এই যে একই মূল্য হচ্ছে, এটাই কিন্তু মানে আমি 100% পিওর রেডিও আইসোটোপ পাচ্ছি। এটাই কিন্তু এই যে এই বিক্রিয়াটার বৈশিষ্ট্য। এখন আমরা আরেকটা রয়ে গেল না, আমরা নিউট্রন দিয়ে পড়লাম, আধানবিহীন কণা নিউট্রন দিয়ে পড়লাম। এখন আমরা ফোটন বা গামা রশ্মি দ্বারা আইসোটোপ উৎপাদনের আরেক উদাহরণটা পড়ব, সুবিধা অসুবিধাও জানবো আর উদাহরণ পড়ব। আমরা এখন জানবো গামা বা ফোটন রশ্মি, গামা ফোটন বা গামা রশ্মি দ্বারা আইসোটোপ উৎপাদন। ফোটন বা গামা রশ্মি দ্বারা আইসোটোপ, ফোটন বা গামা রশ্মি দ্বারা আইসোটোপ উৎপাদন। তাহলে এই ধরনের নিউক্লিয়ার বিক্রিয়াকে বলা হয় ফটো নিউক্লিয়ার বিক্রিয়া। এই ধরনের নিউক্লিয়ার বিক্রিয়াকে বলা হয় ফটো নিউক্লিয়ার বিক্রিয়া। ক্লাসের মতো হচ্ছে আর কি, আগের মতো আগানো যাচ্ছে না, লিখতেছি তো আগের মতো আগানো যাচ্ছে না। ফোটন বা গামা রশ্মি দ্বারা আইসোটোপ উৎপাদনের ক্ষেত্রে এই ধরনের বিক্রিয়াগুলোর নাম কি? ফটো নিউক্লিয়ার বিক্রিয়া। আর আমরা একটা উদাহরণ দেই, কোনো নিউক্লিয়াসের উপর গামা রশ্মি আপতিত হলে নিউক্লিয়াসটি উত্তেজিত হয়ে যৌগ নিউক্লিয়াসের ন্যায় আচরণ করে। যেমন ধরো এই যে হাইড্রোজেন, হ্যাঁ ডিউটেরিয়াম, যেটা আর কি ডিউটেরিয়াম হাইড্রোজেন, আমি যদি এটাকে গামা রশ্মি দিয়ে আঘাত করি, হ্যাঁ এটাকে গামা রশ্মি দিয়ে আঘাত করি, তাহলে দেখো এই যে হাইড্রোজেন আর একটা নিউট্রন বেরিয়ে এসেছে, ঠিক আছে? আমার কি হচ্ছে, ডিউটেরন থেকে আমি কি পাচ্ছি? প্রোটন পাচ্ছি। গামা রশ্মি দিয়ে আঘাত করে কি পাচ্ছি? প্রোটন পাচ্ছি আর একটা নিউট্রন পাচ্ছি। তাহলে এখানে এই যে এখানে গামা রশ্মি দিয়ে যখন এটাকে আঘাত করা হয়, এটা এই যে কম্পাউন্ড নিউক্লিয়াসের ন্যায় আচরণ করে। গামা রশ্মি দিয়ে যখন আমি ডিউটেরিয়ামকে আঘাত করব, এই জিনিসটা হ্যাঁ উত্তেজিত হয়ে কম্পাউন্ড নিউক্লিয়াসের মতো আচরণ করে। এই দেখো কম্পাউন্ড নিউক্লিয়াস হলেই কিন্তু সে একটা কণা বের করে, এই যে নিউট্রনকে সে বের করে দিচ্ছে। তাহলে আমাদের কিন্তু আজকের দিনের মেইন পড়া যেটা, সেটা কিন্তু শেষ। এখন আমাদের হালকা পাতলা পড়া রইলো। হ্যাঁ আমি কিন্তু চেষ্টা করছি টানার। হ্যাঁ তাহলে আমরা কি পড়লাম? আইসোটোপ উৎপাদন, তাই না? প্রোডাকশন অফ রেডিও আইসোটোপ উৎপাদন। তারপর তোমাদের সিলেবাসে দেখবে এখানে আইসোটোপ পৃথকীকরণের একটা ব্যাপার আছে। আমরা আইসোটোপ পৃথকীকরণে চলে যাচ্ছি। আইসোটোপ পৃথকীকরণ সেকেন্ড, মানে তিনটা জিনিস আছে। একটা হলো উৎপাদন, আইসোটোপ উৎপাদন, আইসোটোপ সেপারেশন পৃথকীকরণ, আরেকটা হলো ইউজেস। এই তিনটা জিনিস আছে। তাহলে এখন আমরা পড়বো আইসোটোপ পৃথকীকরণ। আইসোটোপ পৃথকীকরণের ক্ষেত্রে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলি এখানে, যে আমরা কি জানি আইসোটোপগুলোর কি হয়? ইলেকট্রন বিন্যাস এক থাকবে। হ্যাঁ, যেহেতু তাদের কি প্রোটন সংখ্যা সমান, আইসোটোপগুলোর কি যেহেতু প্রোটন সংখ্যা সমান, তাহলে তাদের ইলেকট্রন বিন্যাসগুলোকে একটু এই জায়গাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তারপর যেহেতু আইসোটোপগুলো একই মৌলের, তাই না? তাহলে তাদের প্রোটন সংখ্যা একই, তাহলে তাদের ইলেকট্রন বিন্যাসও এক ও অভিন্ন হয় বলে এদেরকে সাধারণত কি হয়? রাসায়নিক পদ্ধতিতে পৃথককরণ সুবিধাজনক নয়। দেখো ক্লিয়ার কিনা? এদেরকে রাসায়নিক পদ্ধতিতে পৃথকীকরণ সুবিধাজনক নয়। যেহেতু ইলেকট্রন বিন্যাস এক, এদের রাসায়নিক রিয়াকশনগুলোও কি এক হবে।
আইসোটোপগুলোর কি, আইসোটোপগুলোতে কি পার্থক্য থাকে? আইসোটোপের ভর ভিন্ন হওয়ায় কি হয়, এদের ভৌত ধর্মে কিছু না কিছু পার্থক্য থাকে। তাহলে কি হচ্ছে, সুতরাং আইসোটোপগুলো যখন আমরা পৃথক করব, যে প্রক্রিয়াগুলো দিয়ে আইসোটোপকে আমরা পৃথক করব, ওই প্রক্রিয়াগুলা ভরের উপর নির্ভরশীল। ওই প্রক্রিয়াগুলো কি ভরের উপর নির্ভরশীল। এখন আমি ক্যামেরার সামনে একটু আসলাম, এই যে আবার কেন এটা ঘোলা হয়ে যায় সেটা তো আমি বুঝতেছি না। আগে তো এরকম হয় নাই, আগে যখন পড়াইছি এটা তো এরকম ঘোলা হতো না, এখন কেন এটা ঘোলা হয়ে যাচ্ছে? আবার নিজে নিজেই ঠিক হয়, তো সমস্যাই পড়ে গেছে। তো আমার কথা শোনো আর কি, যে আইসোটোপের পৃথকীকরণের প্রক্রিয়াসমূহ সাধারণত কি হয়, প্রক্রিয়াসমূহ সাধারণত হয় হলো ভরের উপর নির্ভরশীল। তাহলে আমরা এখন তোমাদের আইসোটোপ পৃথকীকরণের জন্য ব্যবহৃত শুধু পদ্ধতিগুলোর নাম জানবে, বাদ বাকি কিছু আমাদের পড়ার প্রয়োজন নেই। পৃথকীকরণ পদ্ধতিগুলোর মধ্যে আছে হলো গ্যাসীয় ব্যাপন পদ্ধতি, গ্যাসীয় ব্যাপন পদ্ধতি, গ্যাসীয় ব্যাপন পদ্ধতি। দুইয়ে আছে হলো তাপীয় ব্যাপন পদ্ধতি, তাপীয় ব্যাপন পদ্ধতি। 3 নম্বরের নামগুলো শুধু জানলে, পাতন পদ্ধতি, পাতন পদ্ধতি 3। 4 নাম্বার হলো তড়িৎ চুম্বক পদ্ধতি, তড়িৎ চুম্বক পদ্ধতি। 5 হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। হ্যাঁ, বইয়ে সবগুলো পদ্ধতি তোমার লেখা আছে, বুঝছো? বইয়ে সবগুলো নাম লেখা আছে, তারপর আমার পড়ানোর খাতিরে আমি পড়াচ্ছি। 5। 6 আছে হলো কেন্দ্রাতিক পদ্ধতি, কেন্দ্রাতিক পদ্ধতি 6। 7 হলো আইসোটোপ বিনিময় পদ্ধতি, আইসোটোপ বিনিময় পদ্ধতি 7। 8 ভর বর্ণালী পদ্ধতি, আরেকটা আছে হলো 9 হলো রাসায়নিক পদ্ধতি। দেখো, সবার শেষে রাখছে রাসায়নিক পদ্ধতি। হ্যাঁ, এই কয়টা আমি তোমাদেরকে এই আইসোটোপ পৃথকীকরণের ক্ষেত্রে এই যে ভরের উপর নির্ভরশীল এই জিনিসটা বললাম, আর এই পদ্ধতিগুলোর নাম জানবে। আমাদের মেইন যে জিনিস, এটা তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা এই যে পৃথকীকরণটা অত গুরুত্বপূর্ণ না, তোমাদের পড়তে হবে হলো আইসোটোপের প্রয়োগ। এটা সবসময় পরীক্ষায় আসে আমাদের। দেখো, প্রোডাকশন অ্যান্ড ইউজেস অফ আইসোটোপ, ওই ইউজেস অফ আইসোটোপটাই কিন্তু আইসোটোপের প্রয়োগ। এই আইসোটোপ যে বানাচ্ছ, এই যে তৈরি করছো আইসোটোপগুলো, এই আইসোটোপগুলো যে তৈরি করছো, এটা কোথায় লাগছে, কি কাজে আমরা ব্যবহার করছি, কেন এই আইসোটোপ বানানো এত গুরুত্বপূর্ণ, আমরা 1 নাম্বারই লিখবো যে চিকিৎসা বিজ্ঞানে এই আইসোটোপের প্রয়োজন হয়। 2 নাম্বার লিখবো কৃষি বিজ্ঞানে। আমি একটু ডিটেলস তোমাদের বলবো, হ্যাঁ, ক্ষেত্রগুলা কোথায় কি লাগে একটু ডিটেলস পড়তে হবে। আবার লাগতেছে শিল্প ক্ষেত্রে বেশি গুরুত্ব এখানে। 4 নাম্বার আছে হলো বিকিরণ কৌশল প্রয়োগ করে, বিকিরণ কৌশল প্রয়োগ। তাহলে আমরা এখন জানি যে এই চিকিৎসা বিজ্ঞানে আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তোমরা অলরেডি চিকিৎসা বিজ্ঞানে এই যে তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদনের গুরুত্ব কিছু জানো। তারপরেও বলি যে আমাদের দেহের অভ্যন্তরে যে ইমেজ নেওয়া হয়, এটা তেজস্ক্রিয় আয়োডিন 131, চিকিৎসা বিজ্ঞানে 1 আয়োডিন 131 এই তেজস্ক্রিয়
আইসোটোপ 131, হ্যাঁ 131 ব্যবহার করে আমাদের শরীরের ভিতরের যে ইমেজ নেওয়া হয় বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য এই আইসোটোপটা ইউজ করে নেওয়া হয়। আবার তোমরা জানবে, এটা মনে হয় জানো, সেকেন্ড ইয়ারে পড়ার কথা, যে ক্যান্সার নিরাময়ে রেডিয়েশন থেরাপি যে দেওয়া হয়, ক্যান্সার নিরাময়ে যে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়, এখানে রেডন 226, রেডন কি চিকিৎসা মানে ক্যান্সার নিরাময়ে রেডন 226 আর কোবাল্ট 60, এই দুটা রেডিও আইসোটোপ ইউজ করে কিন্তু মানে ক্যান্সার নিরাময়ে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। আবার ব্লাড ক্যান্সার শনাক্তকরণে ব্যবহৃত হয় ফসফরাসের তেজস্ক্রিয় আইসোটোপ, 32, ফসফরাসের তেজস্ক্রিয় আইসোটোপ 32, এগুলো গুরুত্বপূর্ণ আর কি। ফসফরাসের 32 আইসোটোপটা ইউজ করে কি করা হয়, ব্লাড ক্যান্সার শনাক্তকরণ করা হয়। এছাড়া থাইরয়েড গ্রন্থিতে, ওই যে আমি আয়োডিনের যে আইসোটোপটা লিখেছি, থাইরয়েড আমাদের ওই যে থাইরয়েডের জন্য আয়োডিনযুক্ত লবণ খেতে বলে না, থাইরয়েড গ্রন্থিতে রোগ যে তেজস্ক্রিয় আয়োডিন যেটা 131 ব্যবহার করা হয়। আবার কোনো এই তেজস্ক্রিয় আয়োডিন থাইরয়েড গ্রন্থি যদি বড় হয়ে যায়, যে অবাঞ্ছিত মানে টিস্যু বৃদ্ধি পায়, এগুলো নিরাময়ের জন্য এই তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয়। এছাড়া আমাদের শরীরের ভিতরে সোডিয়াম, ফসফরাস, পরে আয়রন, এদের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে রক্তের প্রবাহ অনুসরণ করে, ধরো আমাদের খাবারটা যখন পাকস্থলিতে যায়, পাকস্থলী থেকে এই পরে দ্রুত শরীরের কোথায় কোথায় রক্তটা সঞ্চালিত হয়, সেটা কিন্তু সোডিয়ামের তেজস্ক্রিয় আইসোটোপ 24 দিয়ে, সোডিয়ামের তেজস্ক্রিয় আইসোটোপ 24 দিয়ে হ্যাঁ নির্ণয় করা হয়। এই যে আমরা চিকিৎসা বিজ্ঞানের কথা আলোচনা করলাম, বইয়ে সবই আছে, আমি পড়াচ্ছি, তারপরে যে পয়েন্টগুলো আমি পড়াচ্ছি এগুলো গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। আর কৃষি বিজ্ঞানে, ঠিক আছে, এরপরে 2 নাম্বার হলো কৃষি বিজ্ঞানে তেজস্ক্রিয় আইসোটোপ মানে গাছের শরীরবৃত্ত, রোগতত্ত্ব, প্রজনন বিদ্যায় হ্যাঁ তেজস্ক্রিয় আইসোটোপের বহুমাত্রিক ব্যবহার আছে। এই তেজস্ক্রিয় আইসোটোপ ধরো উদ্ভিদ দেহের মূল থেকে পাতায় যে খনিজ পদার্থের স্থানান্তর হয়, সমগ্র উদ্ভিদ দেহে এটা কি পরে ছড়িয়ে যায়। এই যে ছড়িয়ে যায়, কোথায় কিভাবে যায়, এটা কিন্তু তেজস্ক্রিয় সালফেট ইউজ করে করা হয়। সেখানে ওই সালফারটা থাকে তেজস্ক্রিয় 32, হ্যাঁ সালফারটা তেজস্ক্রিয় না 35, ওই সালফারটা থাকে তেজস্ক্রিয় কি 30, সালফেট মূলক দিয়ে এটা শনাক্ত করা হয়। মানে উদ্ভিদের মূল থেকে সারা মূল থেকে যে পানিটা কালেক্ট হয়, সেটা যে উদ্ভিদের সারা দেহে পরে ছড়ায় যায়, ওটা কোথায় কিভাবে যায়, কতটুকু যায়, ওটা শনাক্তকরণের জন্য কি বললাম, সালফেট রূপে শনাক্তকরণ করা হয়। ওইখানে যে সালফারটা থাকে এটা তেজস্ক্রিয় 35 থাকে। এছাড়া টিএসপি সারে ফসফরাস 32, আবার বললাম না টিএসপি সারে ফসফরাস 32 হ্যাঁ ব্যবহার করলে মাটি থেকে ওই গাছটা কি পরিমাণ ফসফেট গ্রহণ করে, মাটি থেকে একটা গাছ কি পরিমাণ ফসফেট গ্রহণ করে সেটা জানা যায়। আরেকটা জিনিস যেটা খুবই উল্লেখযোগ্য, তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে, এই যে দেখো না বিভিন্ন ধরনের বাংলাদেশে ধান গবেষণা, কৃষি গবেষণা, এরা টিভিতে খবর দেখবে কিংবা পেপারে আসে, বিভিন্ন জাতের ধানের বিভিন্ন নতুন টাইপের ধানের উদ্ভাবন যে করে, এগুলো কিন্তু তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে উন্নত মানের বীজ উৎপাদন করে নতুন ধরনের ফসল উদ্ভাবনে তেজস্ক্রিয় আইসোটোপের উল্লেখযোগ্য ভূমিকা আছে। ঠিক আছে, আরেকটা বললাম যে শিল্পক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার তো বিরাট এক বৈপ্লবিক পরিবর্তন। কারণ এই তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে এই যে ধরো এই যে কংক্রিটের যে গাঁথুনি, হ্যাঁ কিংবা বিভিন্ন রং, কিংবা মোটরের যে টায়ার, হ্যাঁ আবার বিভিন্ন ধরনের টিউব, এরোপ্লেনের পাখা, হ্যাঁ এগুলো কতটুকু টেকসই সেটা
নির্মাণের জন্য ট্রেসার তেজস্ক্রিয়, ট্রেসার বলে, ট্রেসার তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এছাড়া ধরো এই ট্রেসার কৌশল, এই যে ট্রেসার কৌশল ইউজ করে, ট্রেসার কৌশল ট্রেস করে আর কি এই তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে। এই ট্রেসার কৌশল ইউজ করে ধরো এই যে আমাদের বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটির তার কিংবা টেলিফোনের তার কোথায় মানে ছিদ্র হয় সেটা কিন্তু এই তেজস্ক্রিয় আইসোটোপের ট্রেসার কৌশল ইউজ করে বের করা হয়। এছাড়া এই তেজস্ক্রিয় আইসোটোপ ইউজ করে ওষুধের যে ট্যাবলেট যেটা কিংবা ক্যাপসুল যেগুলো সেগুলা কাউন্ট করা হয়, মানে অগণিত বানানো হয়, তো ওই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করেই কিন্তু এইগুলো কাউন্ট করা হয়। এরপর আমাদের আছে হলো বিকিরণ কৌশল, মানে তেজস্ক্রিয় বিকিরণটা কোথায় কাজে লাগানো হয়, তেজস্ক্রিয় বিকিরণ কৌশল, এটা 4 নম্বর। হ্যাঁ, তেজস্ক্রিয় বিকিরণ কৌশলটা কেমন, তেজস্ক্রিয় 4 নম্বর তেজস্ক্রিয় বিকিরণ কৌশল। এটা হয় কি বিকিরণ দিয়ে মানে প্রিজার্ভেশন করা হয়, যেমন খাদ্যবস্তু, হ্যাঁ ওষুধ, প্যাকেজিং বস্তু, কন্টেনার প্রভৃতি জীবাণুমুক্ত রাখার জন্য, এবং যে কেমোথেরাপিতে কোবাল্ট-60 ওগুলো কি জীবাণুমুক্ত রাখার জন্য কোবাল্ট-60 আইসোটোপটা বিকিরণ কৌশল প্রয়োগ করা হয় আর কি। হ্যাঁ, এগুলোকে জীবাণুমুক্ত করার জন্য। আবার শিল্প কারখানায় বর্জ্য শোধনের জন্য আমরা ধরো বিভিন্ন কেমিক্যাল, এই যে দেখো শিল্প কারখানায় যখন বর্জ্য হয়, শিল্প কারখানায় বর্জ্য হ্যাঁ অপসারণের জন্য রাসায়নিক প্রসেস ইউজ করা যায়, কিন্তু এই রাসায়নিক প্রসেস ইউজ করলে শেষে কিছু না কিছু অবশিষ্ট থেকেই যায়। হ্যাঁ, বর্জ্য বিশোধনের জন্য রাসায়নিক কৌশল ইউজ করা যায়, কিন্তু সেক্ষেত্রেও কিছু না কিছু দ্রব্য থেকেই যায়। আবার এই যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে বর্জ্য মানে অপসারণ করতে হলে সেখানে সময়ও অনেক বেশি লাগে, কিন্তু নিউক্লিয় প্রক্রিয়ায় ইলেকট্রন বিম বা বিকিরণ কৌশল যদি ব্যবহার করা হয়, ইলেকট্রন বিম বা বিকিরণ কৌশল ইউজ করে যদি এই যে শিল্প বর্জ্য শোধন করা হয়, তাহলে সেক্ষেত্রে সময়ও কম লাগে, আবার এক্ষেত্রে সম্পূর্ণ বর্জ্যই কি শোধন হয়ে যায়, কোনো বর্জ্য অবশিষ্ট থাকে না। এখন 5 নাম্বার যে প্রয়োগটা সেটা হলো জীববিজ্ঞানে প্রাণ রসায়নে, জীববিজ্ঞানে ও প্রাণ রসায়নে। আবার আছে হলো তোমরা রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এটা তোমরা আগে হয়তো জেনে থাকবে। বিক্রিয়ার ক্রিয়া কৌশলে নির্ধারণের জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। আবার যৌগ বা আয়নের গঠন নির্ণয়ে ইউজ করা হয়। তারপর হলো আবার এই জিনিসটা তোমাদের অনেক পরিচিত, রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা, এটা তোমরা পড়ে আসছো কিন্তু তেজস্ক্রিয় আয়োডিন ইন্টারমিডিয়েট থেকে পড়া। রাসায়নিক বিক্রিয়ার গতিশীলতা নির্ণয়ে, খেয়াল করো, তেজস্ক্রিয় আয়োডিন আমরা পড়ে এসেছি গতিশীলতা বা সাম্যাবস্থা নির্ধারণে। হ্যাঁ, তেজস্ক্রিয়, তাহলে আমরা এখন একটু জানি যে বিক্রিয়ার কৌশলে এই যে আচ্ছা ওটা কি করবো, বিক্রিয়ার কৌশলটা একটু জানো। বিক্রিয়ার কৌশলটা এটা তোমরা একটা সহজ আছে, যে বিক্রিয়ার ক্রিয়া কৌশলে ধরো উদ্ভিদ কি করে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল, সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড আর পানির সাথে কি করে শর্করা বা চিনি জাতীয় স্টার্চ আর এখানে পানি আসে, আর কি হয় 6 অক্সিজেন। ঠিক আছে, এইখানে বলে যে এই স্টার্চের যে অক্সিজেনটা এটা কোথা থেকে আসে, স্টার্চের যে অক্সিজেনটা এটা কোথা থেকে আসে।
স্টার্চের অক্সিজেনটা, এই যে স্টার্চের অক্সিজেনটা কিন্তু পানি থেকে আসে না। এই যে বিক্রিয়ার ক্রিয়া কৌশল নির্ণয়, বিক্রিয়ার ক্রিয়া কৌশল নির্ণয়ের জন্য তেজস্ক্রিয় আইসোটোপ যে ব্যবহার করা হয়, এখানে যে শর্করার যে এই অক্সিজেনটা আসে, এই অক্সিজেনটা আসে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড থেকে। খেয়াল করো, হ্যাঁ, তেজস্ক্রিয় কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনটা তেজস্ক্রিয় নিয়ে দেখা যায় যে ওখানে যে 6টা অক্সিজেন বেরিয়ে যায় সেটা পানি থেকে বেরিয়ে যায়, আর আমাদের স্টার্চের যে অক্সিজেনটা সেটা কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন থেকে আসে। এভাবে একটা উদাহরণ দিলাম আর কি, যে বিক্রিয়ার ক্রিয়া কৌশল নির্ণয়েও এই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আছে। আর যেটা আরেকটা জিনিস বললাম যে রাসায়নিক বিক্রিয়ার গতিশীল, আমরা অলরেডি এটা অনেক পড়েছি, তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার অনার্সে হয়তো পড়ে থাকবে যদি যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকে, কিন্তু আমরা এইচএসসি লেভেলেও পড়ছি যে রাসায়নিক বিক্রিয়া যে গতিশীল, সেটা ওই যে হাইড্রোজেন আয়োডাইডের যে বিক্রিয়াটা দিয়ে তেজস্ক্রিয় আয়োডিন ইউজ করে দেখা হয় যে রাসায়নিক বিক্রিয়াটা যে গতিশীল। তাহলে দেখো, তোমাদের আজকের এই পড়াটা অনেক সহজ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসে। যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, সেজন্য এই চ্যাপ্টারটা কিন্তু জাস্ট তোমরা ওই প্রোডাকশন তেজস্ক্রিয় আইসোটোপ আমরা কিভাবে তৈরি করছি প্রথমে পড়ালাম, ওইটা পড়বা। আর এটা তো সহজ, প্রয়োগ বা ইউজ আমি না পড়ালেও তোমরা পারতা, কিন্তু তোমাদের জানতে হবে যে এটা গুরুত্ব। আমি টিচার হিসাবে আমার এটাই প্রয়োজন যে এটা সবসময় পরীক্ষায় আসে, কারণ তেজস্ক্রিয় আইসোটোপের গুরুত্বটা কি, কেন আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বানাচ্ছি। এই যে 8টা গুরুত্ব দিলাম, 8টা প্রয়োগ দিলাম, এই 8টা প্রয়োগ মানে জাস্ট জানবে। আর সাথে সাথে আমি যেটুকু বলেছি এর বাইরে বইয়ে দেখবে যে এক একটা প্রয়োগ 1 পৃষ্ঠা করে লেখা, 1 পৃষ্ঠা করে তো লেখা সম্ভব না। ওই যে আমি যে কটা পয়েন্ট বলছি এই কটা একটু লিখতে পারলে সুবিধা হবে। ক্লাস কেমন হলো একটু জানাবা। হ্যাঁ, ঘোলা যে কেন হয়ে যাচ্ছে আমি ঠিক জানি না। আজকে তোমাদের প্রথম ক্লাস নিলাম, এভাবে কি ক্লাস নিলে হবে কি না, কারণ সবার ক্লাস তো এখন এভাবেই নিতে হবে। হ্যাঁ, এটাও আমাদের মানে একটু মানে লেখালেখি যেহেতু করতে হয়, সেজন্য একটু স্লো আগাবে আগের চেয়ে। আগে তো আরও দ্রুত আগায় যেতাম, যেহেতু লেখা থাকতো সব, এখন লিখে আগাইতে হয়, হাফ হয়ে যাবে ক্লাস। তারপরও ক্লাসটা ঠিকভাবে বুঝেছো কি না একটু আমাকে জানাও, এটা আমার জন্য দরকার, কারণ পরবর্তী ক্লাসগুলো তো আমার এভাবে নিতে হবে। তাহলে সবাইকে হ্যাঁ ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থাকো এই প্রত্যাশা। হ্যাঁ, খোদা হাফেজ।